গাজায় গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ, শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন, ইসরায়েলি পণ্য নিষিদ্ধের দাবি। গাজায় ইসরায়েলি গণহত্যার নিন্দায় বাংলাদেশ, ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি বিএনপির, বিক্ষোভের নামে ভাঙচুর লুটপাটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির। যুক্তরাষ্ট্রের শুল্ক ৩ মাস স্থগিত চায় বাংলাদেশ, ট্রাম্পকে ইউনুসের চিঠি, ঢাকার সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর আগ্রহ ফিলিপাইনের। জুলাইতে প্রতিবেদন দেবে ঐক্যমত্য কমিশন, জানালেন ডক্টর আলী রিয়াজ। জাতীয় নির্বাচনের বিধিমালা তৈরি করছে ইসি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজায় ইসরায়েলি বর্বরতা আর হত্যাযজ্ঞের বিরুদ্ধে ফুঁসে উঠল বাংলাদেশ। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেন পেশাজীবী ও শিক্ষার্থীরা। রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি পণ্য নিষিদ্ধ চান তারা। কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে তারা রাষ্ট্রীয়ভাবে গাজায় আহতদের চিকিৎসায় ফিলিস্তিনে যাওয়ার অভিপ্রায় জানান। রিপোর্ট জিয়া খানের। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সোচ্চার বিভিন্ন পেশাজীবী। রাজধানীর বিভিন্ন সরকারি বেসরকারি কলেজের চিকিৎসক, ছাত্রছাত্রীরা বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। গাজায় গণহত্যার প্রতিবাদ জানান তারা। যারা সভ্যতার ধ্বজাধারী হিসেবে নিজেদেরকে দাবি করে সেই পশ্চিমা বিশ্বের মুখোশ খুলে গেছে, তারা আসলে সভ্যতার ধ্বজাধারী না, তারা আসলে প্রকৃত জঙ্গি। তারা এই বিশ্বকে একটা জঙ্গি বিশ্বে পরিণত করতে চায়। আমাদের মুসলিম বিশ্বের জন্য ওআইসি অথবা আমরা জাতিসংঘ যারা আসলে ভূমিকা রাখতে পারে, তাদের কাছে আমরা আমাদের এই প্রতিবাদটা পৌঁছে দিতে চাই যে তারা যাতে এই নির্মম হত্যাকাণ্ডটাকে বন্ধ করে, এবং যারা আসলে এটার সাথে জড়িত, যারা শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতাকে নির্মমভাবে হত্যা করছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। নির্বিচারে সবাইকে হত্যা করা হইতেছে, এটার বিচার চাই। আর যত দ্রুত সম্ভব এই যে হামলা করা হইতেছে এটা বন্ধ করা হোক। বাংলাদেশ সরকার যদি আমাদেরকে অনুমতি দেয়, আমরা যারা চাকরিচ্যুত মিডিয়ার আছি, আমরা প্রয়োজনে ফিলিস্তিনে গিয়ে আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে শাহাদত বরণ করতে রাজি আছি। ইসরায়েলি পণ্য বন্ধে সরকারি হস্তক্ষেপ চান তারা। মেডিকেল কলেজ থেকে শুরু করে, মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নার্সিং কলেজে যতগুলো ক্যান্টিন আছে, সমস্ত ক্যান্টিন থেকে আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস হিসেবে সমস্ত ইসরায়েলি পণ্যগুলোকে আমরা বের করে দেব। পতাকা পুড়িয়ে নিজেদের ক্ষোভের বহিঃপ্রকাশ করেন তারা। এটার বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত, এবং যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যারা এখনও সরব হয় নাই, তাদের আসলে এই বিষয়গুলো নিয়ে সরব হওয়া উচিত, যাতে ফিলিস্তিনে মানবাধিকার ফিরে আসে। এই মানুষ যারা বাকি আছে তাদেরও জীবন থাকে, তাদেরও অধিকার আছে, তাদেরকে আমরা বাঁচানোর জন্য আমরা এসেছি। এখনই আমাদের সময়। লেটস ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন। গাজায় গিয়ে হতাহতের চিকিৎসা সেবা দিতেও সরকারের সহায়তা চান তারা। কোন চিকিৎসা সহযোগিতা যদি প্রয়োজন হয়, বাংলাদেশ সরকার যদি আমাদেরকে ডাকে, আমরা ফিলিস্তিনে যে সেবা দিতে প্রস্তুত আছি। নির্বিচারে যান যাচ্ছে তাদের, অবশ্যই সেই জায়গা থেকে আমাদের তাদের পাশে দাঁড়ানো উচিত। এরপর একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে জড়ো হয় আন্দোলনকারীরা। বর্জন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা। এদিকে রাজধানীর গুলশান বাড্ডায় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশু মারা যাচ্ছে, হ্যাঁ, নবজাতক শিশু মারা যাচ্ছে, হ্যাঁ, এগুলো কিভাবে সহ্য করা যায়? ফিলিস্তিনের উপরে বর্বরতা, এই গণহত্যা যাতে যত জলদি সম্ভব বন্ধ করা হোক। আমরা এই ধরনের বর্বরতা, গণহত্যা কোনোভাবে সাপোর্ট করি না। বিক্ষোভ মিছিল নিয়ে ভাটারায় মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয় আন্দোলনকারীরা। এই সময় দূতাবাসের সামনে কড়া সতর্কতা ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। ফিলিস্তিনের ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে উত্তাল ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা। বিশ্বব্যাপী হরতালের প্রতি সমর্থন জানিয়ে ঢাকায় বিক্ষোভ করেছে রাজনৈতিক দল, শিক্ষার্থী সহ বিভিন্ন প্রতিষ্ঠান। ইসরায়েলি বর্বরতা বন্ধের দাবি সবার। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্জন রয়েছে ক্লাস ও পরীক্ষা। রিপোর্ট করছেন ফরুক বাবু। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে বাংলাদেশের নাগরিকরা। মহাখালীতে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী।
মিছিল থেকে নিন্দা জানানোর পাশাপাশি কার্যকর পদক্ষেপ নিয়েও কথা বলেন জামাত নেতারা। এই হামলা ইসরায়েলিদের জঙ্গি মনোভাবের প্রমাণ বলছেন তারা। এদিকে বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গাজায় শিশু হত্যার পরও মুসলিম বিশ্ব চুপ থাকায় নিন্দা জানান শিক্ষার্থীদের পার্টি এনসিপির নেতারা। শাহবাগ থেকে শুরু করে মিছিলটি শেষ হয় বাংলা মোটরে দলটির কার্যালয়ের সামনে গিয়ে। বিশ্বের গণতন্ত্রকামী যে শক্তিগুলো আছে, মানবতাবাদ পন্থী যে শক্তিগুলো আছে, তাদের পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় মানুষেরা ইসরায়েলের এই মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছেন। কিন্তু তারপরে বিশ্বের কিছু শক্তি তারা এখনো পর্যন্ত ইসরায়েলের পক্ষে, ইসরায়েলের মানবতা বিরোধী অপরাধের পক্ষে তারা সাফাই দিয়ে যাচ্ছে। আমরা মনে করি বিশ্বের কোনো মানুষ ইসরায়েলের এই মানবতা বিরোধী অপরাধকে কোনোভাবেই সমর্থন করতে পারে না। পুরো জনগোষ্ঠীকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে এখানে গণহত্যা পরিচালিত করছে। এখানে জেনোসাইড নিয়ে কোনো ধরনের তর্ক বিতর্ক করার কোনো সুযোগ নেই। আমরা দেখেছি পৃথিবীব্যাপী জেনোসাইড হচ্ছে কি না সেটা নিয়ে এক ধরনের তালবাহানা করছে। এই গাজার যে হত্যাকাণ্ড, এগুলাকে জেনোসাইড বলা যাবে কিনা, কিন্তু আমাদের জায়গা থেকে আমরা বলতে চাই এটা সম্পূর্ণ একটি গণহত্যা। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ব্যতিক্রমী প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। গণহত্যার নায়ক ইসরায়েলি পণ্য বর্জন করার আহ্বান জানান তারা। ইহুদিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, ইহুদিদের দেখিয়ে দিতে হবে মুসলিমদের শক্তি, মুসলিমদের অস্তিত্ব, মুসলিমের সবকিছু। গাজাবাসীর জন্য আমরা কান্না করতেছি, আমরা জানি যে তারা কত কষ্ট পাচ্ছে, বাচ্চাদের আর্তনাদ, এটা আমরা চাই না, এটা বন্ধ হোক, এখানেই শেষ হোক। এটা ফিলিস্তিনি মুসলিমরা মুক্ত না হওয়া পর্যন্ত বাংলাদেশের মুসলমানরা তাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। ইসরায়েল বিরোধী বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অংশ নেন সর্বস্তরের মানুষ। জাতীয় মসজিদের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানান ইসলামী আন্দোলনের নেতারা। আমরা জাতিসংঘকে বলতে চাই, আপনারা কিছুই পারেন নাই, শুধুমাত্র অফিস বাড়িয়ে পয়সা খরচ করে লাভ নাই। বিশ্বের রাষ্ট্রগুলো থেকে চান্দা নিয়ে আপনাদের অফিস খরচ চালানোর কোনো দরকার নাই। বায়তুল মোকাররমে সাধারণ মানুষের পাশাপাশি একাধিক ইসলামী রাজনৈতিক দলগুলো বিক্ষোভ মিছিল করেছে। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত গণহত্যা ও মানবাধিকারের চরম লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, একতরফা যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইসরায়েলে চলমান সাময়িক হামলায় অসংখ্য ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েল বারবার আন্তর্জাতিক আবেদনের প্রতি কোনো গুরুত্ব দেয়নি, বরং হামলা ও হত্যা আরও তীব্র করেছে। বাংলাদেশ সরকার ইসরায়েলকে অবিলম্বে সমস্ত সামরিক অভিযান বন্ধ করার পাশাপাশি সর্বোচ্চ সংযম প্রদর্শনের দাবি জানায়। বিবৃতিতে জানানো হয়, ফিলিস্তিনি জনগণের সকল ন্যায্য অধিকার, তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং 1967 সালের পূর্বে সীমান্তের ওপর ভিত্তি করে একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সরকারের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা হয়েছে। রাতে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির এই বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, ইকবাল হাসান মাহমুদ টুকু ও নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেশ কয়েকজন সদস্য ভার্চুয়ালি যোগ দেন বৈঠকে। ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি হামলার নিন্দা জানানোর পাশাপাশি দেশটির নির্যাতিত মানুষের জন্য সহমর্মিতাও জানানো হয় সভায়। এছাড়াও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন দলটির স্থায়ী কমিটির নেতারা। পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, প্রতিবাদ বিক্ষোভের নামে রাজধানী ঢাকা, সিলেট এবং দেশের বিভিন্ন জায়গায় দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান যারা লুট ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই ছাড় দেওয়ার সুযোগ নেই বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এ বিষয়ে মাঠ পর্যায় থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান আইজিপি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আইজিপি বাহারুল আলম আরও বলেন, হামলাকারীদের ভিডিও ফুটেজ আছে, তাদের চিহ্নিত করা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যেই তাদের গ্রেফতার করা হবে। পুলিশ এই নিয়ে কাজ করছে। বলেন,
সরকার কোনো ন্যায়সঙ্গত বিক্ষোভে বাধা দেয় না, তবে প্রতিবাদ কর্মসূচির আড়ালে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না। এদিকে 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরুর দিনে ব্যবসা প্রতিষ্ঠানের ওপর হামলা ন্যক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বাংলাদেশের ব্যবসায়ীদের উদ্বেগের মধ্যে মার্কিন শুল্ক পুনর্বিবেচনা চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। চিঠিতে 3 মাসের জন্য 37% শুল্ক প্রস্তাব স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে। সোমবার ডোনাল্ড ট্রাম্পকে এই চিঠি দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। এতে যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশের বাজারে প্রবেশে শুল্ক সুবিধা দেওয়ার কথাও বলেছেন প্রধান উপদেষ্টা। চিঠিতে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করা হয় দেশটির বাণিজ্য এজেন্ডা সম্পূর্ণরূপে বাস্তবায়নে সহযোগিতার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে বাংলাদেশ। বলা হয়, বাংলাদেশে মার্কিন পণ্য রপ্তানি দ্রুত বাড়ানোর জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা চিহ্নিত করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে পারস্পরিক সম্পর্ক জোরদারে বিশদ কার্যক্রম নিয়ে বাণিজ্য উপদেষ্টাও কাজ করবেন বলে প্রধান উপদেষ্টার চিঠিতে জানানো হয়। এ নিয়ে বিস্তারিত ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যাতে এর মধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারে যাতে বাংলাদেশে ইউএস এর এক্সপোর্ট বাড়ে। বাংলাদেশ উইল টেক অল নেসেসারি অ্যাকশনস টু ফুললি সাপোর্ট ইয়োর ট্রেড এজেন্ডা। আমাদের প্রফেসর ইউনুস অ্যাসুর করেছেন ইন হিজ লেটার। আমরা যে সমস্ত মেজার নিচ্ছি সেই মেজারে ইউএসএ আমাদের মার্কেট শেয়ার, আমাদের এক্সপোর্ট মার্কেটটা আরো বেটার হবে, আরো বৃদ্ধি পাবে, কমবে না। জানিয়েছেন যে প্রেসিডেন্ট মার্কোস এবং তার দেশের জনগণের পক্ষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থনের কথা জানিয়েছে ফিলিপাইন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে দেশটির রাষ্ট্রদূত নিনা পি ক্যাংলেট এই কথা জানান। এ সময় ফিলিপাইন ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা হয় তাদের মধ্যে। দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ এবং বিভিন্ন সেক্টরের সহযোগিতা আরও দৃঢ় করার বিষয়েও আলোচনা হয়েছে। কৃষি ও শিক্ষায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হন তারা। মে মাসের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে জুলাই ঐক্যমত্য কমিশন প্রতিবেদন দেবে বলে জানিয়েছে কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বিকেলে জাতীয় সংসদ ভবনের এমপি হোস্টেলে এবি পার্টির সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে একথা জানান তিনি। বলেন, মে মাসের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ শেষ করতে চান তারা, সেজন্য সকলের সহযোগিতাও প্রত্যাশা করেন। যেসব বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব নয় সেগুলো পরবর্তীতে আলোচনা করা হবে। বৈঠক শেষে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, 166 সংস্কার প্রস্তাবের মধ্যে 108টি প্রস্তাবে একমত তারা, 32টির সাথে দ্বিমত, 26টি সংস্কার প্রস্তাবের সাথে আংশিক একমত পোষণ করেছেন। এছাড়াও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা ও দ্বিকক্ষ পার্লামেন্টের পক্ষেও মত দেয় এবি পার্টি। তবে যৌক্তিকতার আলোকে যে কোনো প্রস্তাবকে স্বাগত জানায় দলটি। আমি প্রায় নিঃসংশয় নিঃসন্দেহে আপনারা রাখবেন। 108টাতে আমরা একমত পোষণ করেছিলাম, 32টার ব্যাপারে আমরা দ্বিমত করেছিলাম এবং 26টার ব্যাপারে আমরা আংশিক একমত পোষণ করেছিলাম। তো সেই 32টা এবং 26টা বিষয় নিয়ে আমাদের সাথে আলাদা আলাদা করে আলোচনা হয়েছে। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে আমাদের দ্বিমত ছিল, সেই জায়গায় আমাদের যে কনসার্নটা ছিল সেটা আমরা রিভিউ করেছি এবং আমরা বলেছি আমাদের কনসার্নটা যদি ওনারা অ্যাকোমোডেট করেন তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে আমাদের কোনো অসুবিধা নাই। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে এই আলোচনা শেষ করতে পারলে তার পরবর্তী পর্যায়ে আমরা দ্বিতীয় ধাপে প্রবেশ করব এবং সেক্ষেত্রে যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য আমরা দেখব সেগুলোর বাইরেও কিছু কিছু বিষয়ে ভিন্ন মত অবশ্যই আছে এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ব্যাখ্যা বিশ্লেষণেরও প্রয়োজন আছে। সেগুলো নিয়ে আমরা দ্বিতীয় পর্যায়ের আলোচনাটা শুরু করতে পারবো আশা করছি আমরা মেয়ের দ্বিতীয় সপ্তাহের মধ্যে। জাতীয় নির্বাচনে পোস্টার ব্যবহার করা যাবে না, তবে
লিফলেট ব্যবহার করা যাবে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক বৈঠক শেষে তিনি এসব কথা জানান। এদিকে 22টি বিষয়ে কর্মপন্থা নির্ধারণ করে অক্টোবরের মধ্যে তা বাস্তবায়নের কথা জানিয়েছে ইসি। আনোয়ারুল ইসলাম জানান, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত সহ প্রচারণায় পোস্টার না রাখার লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা তৈরি করছে ইসি। আচরণ বিধিমালার খসড়া প্রায় চূড়ান্ত করা হয়েছে, এখন তা অনুমোদনের জন্য নির্বাচন কমিশনে উপস্থাপন করা হবে। জানান, কোনো ট্রাক, বাস, মোটরসাইকেল, ট্রেন বা অন্য কোনো যানবাহন নিয়ে জনসভা কিংবা মশাল নিয়ে জনসভা করা যাবে না। এছাড়াও ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে অংশীজনদের সঙ্গে সংলাপ, রাজনৈতিক দল ও পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, আইনবিধির সংস্কার, ভোটার তালিকা ও ভোট কেন্দ্র স্থাপন সহ প্রাথমিকভাবে 22টি বিষয়ে কর্মপন্থা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। যে প্রস্তাবনাটা আমরা প্রিন্টিং মিস্টিংয়ের জন্য পাঠিয়েছিলাম, এখনো আমরা অনুমোদন পাইনি। অনুমোদন পেলে পরেই আমরা এই ডিলিমিটেশনের কাজটা করব। আর যদি অনুমোদন না হয় তাহলে আপনার বিদ্যমান যে আসন বিন্যাস রয়েছে সেই আসনের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত 10টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মহিদুল ইসলাম খান জানান, গত মার্চে তুরিন আফরোজের বিরুদ্ধে উত্তরার পশ্চিম থানায় একটি হত্যা চেষ্টার মামলা হয়। জুলাই গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত এক ব্যক্তি তুরিন আফরোজের বিরুদ্ধে এই মামলা করেন। গুলিবিদ্ধ ব্যক্তি মামলার বাদীকে এখনও চিকিৎসা নিতে হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচার চলাকালে ২০১৩ থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন তুরিন আফরোজ। তার বিরুদ্ধে আমাদের পশ্চিম থানায় একটি মামলা রয়েছে। সেটি মামলা হচ্ছে মামলা নম্বর ৫৭। ২৭ মার্চ ২০২৫-এ মামলাটি রুজু হয়। মামলাটি হচ্ছে হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করিয়া মারাত্মকভাবে আহত করার যে পরিকল্পনার একটা মামলা। সেই মামলায় উনি এফআইআর নামীয় আসামি, ৩০ নম্বর আসামি উনি। এই মাসে আমরা গ্রেপ্তার করেছি। হয়তো নীলফামারীতে আমাদের যতটুকু শুনেছি সেখানেও আরও তার বিরুদ্ধে মামলা রয়েছে। স্বাধীনতা কনসার্ট স্থগিত করেছে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন। ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানিয়ে প্রথমে ১১ এপ্রিল শুক্রবারের পরিবর্তে শনিবার ১২ এপ্রিল স্বাধীনতা কনসার্ট করার কথা ছিল, তবে রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে অনুষ্ঠানটি সাময়িক স্থগিত করা হয়েছে। মহান স্বাধীনতা দিবস সার্বজনীনভাবে উদযাপনের জন্য বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত স্বাধীনতা কনসার্ট রাজধানীর ঢাকার জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পাশাপাশি একই দিনে বগুড়া, চট্টগ্রাম ও খুলনায় আলাদা আলাদা ভেন্যুতে হওয়ার কথা ছিল। এ বিষয়টি কাছ থেকে অনুমতিও নেওয়া হয়েছিল। পরে রাতে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে স্বাধীনতা কনসার্ট সাময়িক স্থগিত করার কথা জানান সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন। ঢাকায় চলছে 4 দিনের বিনিয়োগ সম্মেলন। প্রথম অধিবেশনে নতুন উদ্যোক্তাদের জন্য মূলধন সহায়তায় 8 থেকে 900 কোটি টাকার স্টার্ট আপ ফান্ড গঠনের তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সোমবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হওয়া বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে এই তথ্য জানান তিনি। প্রথম দিনের এই অধিবেশনে স্টার্ট আপে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। এতে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, শুধু বাণিজ্যের জন্য নয়, বিনিয়োগের জন্য এখন উপযুক্ত গন্তব্য বাংলাদেশ। বিনিয়োগকারীরা এদেশ থেকে সহজেই বিনিয়োগকৃত অর্থ বা মুনাফা ফেরত নিতে পারবেন। তিনি জানান, প্রায় 95% স্টার্ট আপ সফল হতে পারে না। একথা ভেবে হতাশ না হয়ে বিকাশের মতো নিবিড়ভাবে কাজ করার পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে বিডা নির্বাহী পরিচালক আশিক চৌধুরী ট্রেড লাইসেন্স পাওয়ার পদ্ধতিগত জটিলতা স্বীকার করে চিহ্নিত সমস্যা সমাধানের আশ্বাস দেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ইন্টারনেট সেবা নিরবিচ্ছিন্ন করার পাশাপাশি দাম কমানোরও আশ্বাস দেন। পহেলা বৈশাখে পান্তা ইলিশের নামে ঝাটকা না খেতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, বৈশাখের সাথে পান্তা ইলিশের কোনো সম্পর্ক নেই, এটি চাপিয়ে দেওয়া সংস্কৃতি। পান্তা ভাতের সাথে ভর্তা ও পোড়ামরিচ খাওয়ার পরামর্শ দেন তিনি। মৎস্য উপদেষ্টা আরও জানান, আগামীকাল থেকে 14 এপ্রিল পর্যন্ত সমুদ্রের সব ধরনের মৎস্য আহরণ বন্ধ ঘোষণা করা হয়েছে। সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে এই দিনগুলোতে মৎস্য সপ্তাহ ঘোষণা করেছে সরকার। সামুদ্রিক মৎস্য বিধিমালা 2023 সংশোধন করে সামুদ্রিক মৎস্য সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণের জন্য প্রতি বছর 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত মোট 58 দিন সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ।
পয়লা বৈশাখ না এটা সংস্কৃতির অংশ না। আপনারা যারা ঢাকায় থাকেন, ঢাকার এটা একটা সংস্কৃতি, এটা সংস্কৃতি তৈরি আরোপিত সংস্কৃতি আমি বলবো। এটা আমি বলি আসলে পয়লা বৈশাখের আগের দিনটা বরং বাঙালি সংস্কৃতির জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো চৈত্র সংক্রান্তি, এবং চৈত্র সংক্রান্তিতে আসলে কোনো আমিষই খাওয়া না, এটা আমাদের মন্ত্রণালয়ের বিষয় না। পয়লা বৈশাখের দিনে আপনি বাতাসা খান, আপনি মিষ্টি খান, দই চিড়া খান, ছাতুর শরবত খান, আর নর্মাল ভাত খাবেন, কোনো সমস্যা নাই। এটা তো ইলিশ নিষেধ করলেই যে সেদিন সব খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে তা কিন্তু না, আরও মাছ আছে। পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব বৈশাখী ঘিরে সাজ অবস্থা রাঙামাটিতে। নতুন বছরকে বরণ ও পুরনো দিনকে বিদায় জানাতে উৎসবে মেতেছে পাহাড়ের বাসিন্দারা। নিজস্ব সংস্কৃতির বিকাশ ও চর্চার মাধ্যমে নানাভাবে বৈশাখী উৎসব পালন করছে তারা। চলছে 7 দিনের বিজু মেলা। রাঙামাটি প্রতিনিধি নন্দন দেবনাথের তথ্য ও ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট। রাঙ্গামাটিতে নানা আনুষ্ঠানিকতায় শুরু হয়েছে বৈশাখী উৎসব। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবচেয়ে বড় সামাজিক এই অনুষ্ঠানটি পরিণত হয়েছে মিলন মেলায়। বাংলা নতুন বছরকে বরণে উচ্ছ্বাসিত তরুণ তরুণীরা। চৈত্রের শেষ দিন ও নববর্ষ বরণকে সামনে রেখে উৎসবটি আয়োজন করে জেলা পরিষদ। সাংস্কৃতিক ইনস্টিটিউট মাঠে চলছে 7 দিনব্যাপী মেলা। রয়েছে নাটক, ঐতিহ্যবাহী পিঠা উৎসব, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ আকর্ষণীয় সব খেলাধুলা। সুন্দর করে হচ্ছে, তো আশা করি সবাই যাতে মেলায় আসে, আমাদের ঐতিহ্য সম্পর্কে জানে, এটাই কামনা। আমাদের কালচারের ব্যাপারে আমাদের আরো অনেক ধারণা হয় এন্ড এটসেট্রা। এন্ড অ্যাকচুয়ালি বিজু ইজ দ্য হার্ট অফ our people. এই বছরের শেষ দিন বিদায় দিবে, এখানে তারা সবাই আসে। এখানে হচ্ছে যে কোনো ধরনের কি বলবো সামাজিক শ্রেণীকরণ থাকে না, সবাই একে অন্যের বাড়িতে যায়। জাতি গোষ্ঠীর যে একটা অনুষ্ঠান হয়, সবাই মিলে একত্রিত করে নতুন বছরকে শুভেচ্ছা জানানো অনেক ভালো লাগে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে আমরা আগামী যেই আমাদের উৎসব, ওই উৎসব আমরা সকলে মিলে পালন করব। এই মেলার মাধ্যমে এটা প্রমাণ করতে চাই যে পার্বত্য রাঙামাটি সকল সম্প্রদায়ের একটা সম্প্রীতি সহ। উৎসব নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। সকল পক্ষের সকল সাংস্কৃতিক জনগোষ্ঠীর এই মেলাটা অত্যন্ত চমৎকার ভাবে হবে এবং অত্যন্ত উপভোগ্য হবে বলে আমরা মনে করছি। আমরা আশা করছি এই উৎসব পালনের মাধ্যমে, এই মেলা আয়োজনের মাধ্যমে এই দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড যে বিকাশমান আছে সেটা দেশবাসী তথা সারা বিশ্বের কাছে আমরা তুলে ধরতে সক্ষম হব। এই উৎসব সকল সম্প্রদায়ের মাঝে সম্প্রীতি মেলবন্ধন বলে মনে করেন আয়োজকরা। পার্বত্য এলাকার খাওয়া দাওয়া, পোশাক আশাক সব মিলিয়ে এখানে ডিসপ্লে করা হবে এবং সাথে সাথে প্রত্যেকদিন বিকালবেলা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এই পার্বত্য এলাকা শান্তি শৃঙ্খলা, শান্তি যাতে সকল সম্প্রদায় বসবাস করতে পারে, এটাই আমার কামনা। আমরা প্রার্থনা করি, ক্ষমা প্রার্থনা করি, ভুল ত্রুটি আমরা করছি, এটা আমাদের মাফ করার জন্য, এবং আমরা অঙ্গীকার করি যে আমরা এগুলো পুনরাবৃত্তি করব না। 15 এপ্রিল সাংগ্রাই জল উৎসবের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হলেও মাসব্যাপী পাড়ায় মহল্লায় চলে উৎসবের আমেজ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। গাজার গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ, শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন, ইসরায়েলি পণ্য নিষিদ্ধের দাবি। গাজায় ইসরায়েলি গণহত্যার নিন্দায় বাংলাদেশ, ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি বিএনপির, বিক্ষোভের নামে ভাঙচুর লুটপাটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির। যুক্তরাষ্ট্রের শুল্ক 3 মাস স্থগিত চায় বাংলাদেশ, ট্রাম্পকে ইউনুসের চিঠি, ঢাকার সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর আগ্রহ ফিলিপাইনের। জুলাইতে প্রতিবেদন দেবে ঐক্যমত্য কমিশন, জানালেন ডক্টর আলী রিয়াজ। জাতীয় নির্বাচনের বিধিমালা তৈরি করছে ইসি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে সকাল 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।